আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় দ্বিতীয় পর্বে সাদপন্থীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল এবারের বিশ্ব ইজতেমা। ঐক্যফ্রন্টের গণশুনানি শুক্রবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে। গণতামাশার জন্য পুলিশকে জানাতে পরামর্শ বায়দুল কাদেরের। বিরোধীরা না থাকায় উপজেলা নির্বাচন জৌলুস হারিয়েছে মন্তব্য মাহবুব তালুকদারের। নির্বাচন প্রতিযোগিতামূলক হবার আশা সিইসির। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, বলেছেন ডিএমপি কমিশনার। নেই জঙ্গি বা সন্ত্রাসবাদের কোনো হুমকি, জানিয়েছেন র্যাব মহাপরিচালক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। মোনাজাতে অংশ নিয়ে লাখো ধর্মপ্রাণ মুসল্লি বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ শামীম। হাজারো মানুষের এই স্রোতের গন্তব্য তুরাগ তীরের ইজতেমা ময়দান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টঙ্গীর তুরাগ তীরের সকল রাস্তাঘাট মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ইজতেমা ময়দান ছাপিয়ে মুসল্লিরা মোনাজাতে শরিক হতে আশপাশের সড়ক, বাসাবাড়ির ছাদসহ ফিলিং স্টেশনের ফাঁকা জায়গায় অবস্থান নিয়ে বয়ান শোনেন। ফজরের নামাজের পর থেকেই আম ও হেদায়েতি বয়ান পেশ করেন তাবলিগ জামাতের মুরব্বীরা। 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় আখিরি মোনাজাতের আগেই টঙ্গীর তুরাগ তীর ভরে ওঠে মানুষে। ইনশাআল্লাহ সহি সালামে আমি ইজতেমা অংশে আসছি এবং বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে সবার জন্য দোয়া করি, কামনা করি। খুব ভালো ইজতেমা, খুব পরিবেশ ভালো, সম্পূর্ণ সৌন্দর্য, নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, সবাই কিন্তু রক্ষক বাহিনী সবাই কিন্তু সবাই সহযোগিতা, কোনো সমস্যা নাই। বেলা 11:15টায় শুরু হয় আখিরি মোনাজাত। প্রায় 15 মিনিটের মোনাজাতে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের মুরব্বী মাওলানা মোহাম্মদ শামীম। লাখো মানুষের অংশগ্রহণে ইজতেমার এই আখিরি মোনাজাতে শরিক হন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করেন। জীবনের গুনাহ মাফের জন্য এবং দেশ ও জাতির শান্তি কামনার উদ্দেশ্যে সারা পৃথিবীর ভিতরে দিনের হওয়া যাতে চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ শান্তিতে ব্যবহার করতে পারে। এবারই প্রথম মাওলানা জোবায়ের ও ভারতের মাওলানা সাদের অনুসারীরা আলাদাভাবে দুটি পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেন। আখিরি মোনাজাতের পর নিজ গন্তব্যে বেরিয়ে পড়েন মুসল্লিরা। মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল 54তম ঐতিহাসিক বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম। এখান থেকেই ইসলাম ও কালেমার দাওয়াত নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বেন মুসল্লিরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, টঙ্গী, গাজীপুর। সংযুক্ত আরব আমিরাতে আজ সন্ধ্যায় প্রবাসীদের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে কাল বুধবার সকালে দেশে ফেরার কথা রয়েছে তার। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের এনএমসি গ্রুপের চেয়ারম্যান বি.আর. শেঠি। আমিরাতের হোটেলের সভাকক্ষে বৈঠকে বাংলাদেশি বিনিয়োগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে একই স্থানে শেখ হাসিনার সাথে বৈঠক করেন দেশটির লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ জানালে প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের 2017 সালের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়েছে। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। দেশের মানবাধিকার রক্ষায় কমিশনকে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একাদশ সংসদ নির্বাচন নিয়ে গণশুনানি আয়োজনের তারিখ এগিয়ে এনেছে জাতীয় ঐক্যফ্রন্ট। 24 ফেব্রুয়ারির পরিবর্তে গণশুনানির নতুন তারিখ 22 ফেব্রুয়ারি শুক্রবার নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক হয়। বৈঠকে গণশুনানির তারিখ পরিবর্তন করা হয়। ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে 22 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই গণশুনানি হবে। ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির এক সদস্য জানান, আগে 24 ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও আজকের বৈঠকে গণশুনানির তারিখ পরিবর্তন করে 22 ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে। 13 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আসম আব্দুর রব জানিয়েছিলেন, ভোটের অনিয়ম নিয়ে 24 ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করবে ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মামলা করতে করতেই বিএনপি পঙ্গু হয়ে যাবে। দলটি তৃণমূল এখন কেন্দ্রের নির্দেশ মানে না, যার প্রমাণ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা। গণশুনানির নামে গণতামাশা করতে চাইলে ডিএমপি কমিশনারকে বিষয়টি দেখতে বলা হবে বলেও জানিয়েছেন তিনি। তেজগাঁয়ের সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্দেশ দেন বর্ষা শুরুর আগেই অচল সড়ক সচল ও চলাচল উপযোগী করার। বলেন, রাস্তার নির্মাণ কাজ যেন যথাযথ মানের হয় তা নিশ্চিত করতে হবে। সতর্ক থাকতে হবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, ঐক্যফ্রন্টের গণশুনানি আসলে গণতামাশা। গণশুনানি কাকে বলেন? গণশুনানি না গণতামাশা? গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলবো বিষয়টা দেখে ব্যবস্থা নিতে। বিএনপি নেতৃত্বের এখন যে বেহাল অবস্থা, এই নেতৃত্ব তৃণমূল মানে না, তাদের বোঝা উচিত। ওবায়দুল কাদের আবারও দাবি করেন, 14 দলের সাথে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই, যে অভিমান আছে তা চলে যাবে। তাদের সমালোচনার পেছনে, মানবিমানের পেছনের কারণটা কি আপনারা আমার চেয়ে কম জানেন না। ওখানে তেমন কোনো সমস্যা নেই, ছোটোখাটো মানবিমান আছে, এগুলো কেটে যাবে। এ নিয়ে ভাবনার বা দুর্ভাবনার কোনো সুযোগ নেই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন নিয়ে প্রহসন করছে সরকার। ব্যর্থতার দায় নিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিও জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, জনগণের অর্থ লুটেপুটে খেতে নতুন করে আরও 3টি ব্যাংকের অনুমোদন দিয়েছে সরকার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে গঠিত জাতীয় কমিটিতে শাহজাহান খানকে আহ্বায়ক করা হাস্যকর এবং জনগণের সাথে প্রহসন। সমালোচনা করেন নতুন 3টি ব্যাংকের অনুমোদনের। দেশের অধিকাংশ ব্যাংকের মালিকানায় রয়েছেন ক্ষমতাসীন দলের নেতা কিংবা তাদের স্বজনরা। যখন পূর্বে ঢালাওভাবে অনুমোদিত ব্যাংকগুলো ধসে পড়ছে, তখন আবারও 3টি ব্যাংকের অনুমোদনে এটি সুস্পষ্ট যে জনগণের সর্বশেষ সঞ্চয়টুকু, দেশের শেষ সম্পদটুকু শোষণ করতেই মিডনাইট সরকারের ক্ষয়ের খাতে নতুন 3টি ব্যাংক দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর নির্বাচনে না যাওয়ার কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যারা নৌকার মার্কায় নমিনেশন পাবে তারাই শুধু বাস, এখানে তো আর কোনো নির্বাচনের কোনো সুযোগ নেই, কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, প্রতিযোগী কোনো দল নেই। অতএব এইটা আরেকটা সিটি কর্পোরেশন নির্বাচন এবং সামনে যে উপনির্বাচন, উপজেলা নির্বাচন, এটা নির্বাচন নয়, আরেকটি নাটক, আরেকটি প্রহসন আয়োজন করা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই নির্বাচন কমিশন ব্যর্থ, তাদের পদত্যাগ দাবি করি। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবিও জানান ডক্টর মোশাররফ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, বিগত সব স্থানীয় সরকার নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনও প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক হবে। আর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, বিরোধীরা উপজেলা নির্বাচনে অংশ না নেয়ায় এই নির্বাচন জৌল সারিয়েছে। তারপরও নিয়ম অনুযায়ী নির্বাচন করে যেতে হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনে তৃতীয় পর্যায়ে যে 127টি উপজেলার নির্বাচন হবে, সেগুলো রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, একাদশ জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে সমন্বয়। এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তা সহ সমস্ত অংশীদাররা সমন্বিতভাবে জাতীয় দায়িত্ব পালন করেছেন। কয়েকটি বড় রাজনৈতিক দল অংশ না নিলেও উপজেলা নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে বলেও মন্তব্য করেন সিইসি। এদেশে স্থানীয় সরকার নির্বাচন এত বছর ধরে সারা জীবন ব্যাপী যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে, এবছর কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, তেমনিভাবে অংশগ্রহণমূলক হবে এবং তেমনিভাবে এর সেরকম গুরুত্ব বহন করবে। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, বিরোধীরা অংশ না নেয় এই নির্বাচন জৌলুস হারিয়েছে। এবারের উপজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ থেকে বিরত থেকেছে, এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, নির্বাচনকে অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। নির্বাচন কমিশন কোনো ধরনের প্রশ্নবদ্ধ নির্বাচন করতে চায় না বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। সহকারী রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জামাত বিএনপির জন্য কোনো সম্পদ নয়, বরং বোঝা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জামাত নিজেদের পরিশুদ্ধ না করলে বিএনপির উচিত তাদের ছেড়ে দেয়া। রাজনৈতিকভাবে বিএনপির কাছ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা না থাকায় জামাত এখন 20 দলীয় জোট থেকে বেরিয়ে যেতে চাইছে। বিএনপির সঙ্গে আর জামায়াত থাকছে না, আপাতত ঘোষণা না দিলেও 20 দলীয় জোটে নিষ্ক্রিয় থাকবে দলটি। গণমাধ্যমের এমন খবরে বেশ কদিন ধরেই জোর আলোচনা রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্তী মনে করেন, রাজনৈতিক দলগুলো লাভবান হওয়ার জন্যই একে অপরের সাথে জোট করে। কিন্তু এ মুহূর্তে জামাত মনে করছে, বিএনপি কিংবা 20 দলীয় জোটে থেকে তাদের কোনো লাভ নেই। রাজনীতিতে কোয়ালিশনের মূল জায়গাটাই তো হচ্ছে আপনার যে আমি কতখানি রাজনৈতিক লভ্যাংশ এই কোয়ালিশনের মধ্য দিয়ে আমি করতে পারবো। তো সেই কোয়ালিশনের জায়গাটা যতদিন গুরুত্বপূর্ণ ছিল, জামাত থেকে মন্ত্রী পর্যন্ত হয়েছে, দেশের শাসন ক্ষমতায় পর্যন্ত গেছে। এখন পরবর্তীতে একটা লম্বা সময় জামাত দেখেছে যে বিএনপির সঙ্গে থেকে আমি আমার রাজনৈতিক লভ্যাংশ আর আনতে পারছি না ঘরে, আমি বেনিফিটেড হচ্ছি না। তো যখন আমি বেনিফিটেড হচ্ছি না, তখন আমি তার সাথে থেকে আমার লাভ কি? এটা খুব সহজ একটা ক্যালকুলেশন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ মনে করেন, শুধু বিএনপি নয়, জামায়াতের সাথে রাজনীতি করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। রাজনীতিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া জামায়াত এখন আর কোনো সম্পদ নয়। বর্তমানে যে অবস্থায় জামাত বিএনপি মতো একটা মুক্তিযোদ্ধার দল, এই দলে জামাত কোনোভাবে আর তার উল্লেখযোগ্য ভূমিকা পালনে সক্ষম না। এটা একটা অ্যাসেট না, এটা ইটস এ কাইন্ড অফ লায়াবিলিটি, এটুকু বলবো আমি। সুতরাং তাদের যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদেরকে পরিশুদ্ধ করছে জাতির কাছে মাপ চেয়ে, ততক্ষণ পর্যন্ত তাদের গ্রহণযোগ্যতা বিএনপির কাছে থাকার কথা না। জামায়াত এখন স্বতন্ত্রভাবে নিজেদের গুছিয়ে নিতে চাইছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। যদিও প্রথম দিন তেমন সাড়া মেলেনি, ব্যক্তিগতভাবে কয়েকজন ফর্ম সংগ্রহ করলেও ছাত্র সংগঠনগুলো এখনও মনোনয়ন ফর্ম নেয়নি। ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, যোগ্য নেতৃত্ব বাছাইয়ের কাজ চলছে। আর জাতীয়তাবাদী ছাত্রদল বলছে, 7 দফা দাবি বাস্তবায়নের উপর নির্ভর করছে অংশগ্রহণ। অন্যদিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জানিয়েছেন, শিক্ষার্থী বান্ধব প্যানেল গঠনের কাজ করছেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। বিভিন্ন হলে বিকাল পর্যন্ত চলে ফর্ম বিতরণ কার্যক্রম। যদিও প্রথম দিন ফর্ম সংগ্রহের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা, সামনের দিনগুলোতে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের হার বাড়বে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। স্বতন্ত্র থেকে নিচ্ছি, আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো দল থেকে নিচ্ছি না, এবং আমি হল সংসদ থেকে যেহেতু নমিনেশন নিচ্ছি, এবং আমি হলে সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করব। সাধারণ শিক্ষার্থীদের সুবিধা এবং অসুবিধা করে দেখ। যেহেতু আরও বেশ কয়েকদিন আছে, এমনও হতে পারে যে সবাই হয়তো আর একটু আস্তে ধীরে হয়তো ফর্ম তুলতে আসবে, সেটাই আমাদের মনে হচ্ছে। বাট আমরা আমাদের প্রস্তুতি আমাদের আছে। আমি বিশ্বাস করি যে শান্তিপূর্ণ পরিবেশে পর্যায়ক্রমে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে এবং জমা দিবে এবং ডাকসু নির্বাচনটি হবে। কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি মনোনয়ন ফর্ম। তবে ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, দলীয় প্রধানের সিদ্ধান্তের আলোকে করা হবে প্যানেল।
অন্যদিকে ছাত্রদলের শীর্ষ নেতারা উপাচার্যের সাথে বৈঠক শেষে জানান তাদের 7 দফা দাবি বাস্তবায়নের উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলোর বিষয়ে আন্তরিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। আমরাও সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফেরার পরে ওনার সাথে ওনার কনসার্ন নিয়েই আমরা হয়তো মনোনয়নপত্র যাদেরকে উনি কেনার জন্য বলবেন আমরা তারা মনোনয়নপত্র কিনবো বলে প্রত্যাশা রাখছি। এদিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীদের মাঝে। শিগগিরই প্যানেল দেওয়ার কথাও জানান তারা। প্রশাসনের কাছে একটা নিশ্চয়তা চাচ্ছি যে এই পরিবেশটাই নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে। আর আমরা যদি দেখি প্রচারণা চালাতে গিয়ে বাধার সম্মুখীন না হয় দেন আমরা মনোনয়নপত্র সংগ্রহ করব আর নির্বাচনের সিদ্ধান্ত যাব। মনোনয়ন ফর্ম বিতরণ চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অমর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আর র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানান জঙ্গি বা সন্ত্রাসবাদের কোনো হুমকি না থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে তারা এসব তথ্য জানান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। চলছে ধোয়া মোছা ও রঙের কাজ, অন্যান্য আনুষ্ঠানিকতাও একেবারে শেষ দিকে। শহীদ মিনার ও আশপাশের নিরাপত্তা দেখতে গিয়ে ডিএমপি কমিশনার জানান 20 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার পর থেকে 21 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় এলাকায়। নিরাপত্তা দিতে সিসিটিভির ক্যামেরার পাশাপাশি কড়া নজর থাকবে কয়েক হাজার গোয়েন্দার। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 6000 সদস্য নিয়োগ করা হবে। এর বাইরেও পুরো ঢাকা জুড়ে আরও 10,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে পুরো শহরের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে। র্যাব ডিজি জানান কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি দেশের সব শহীদ মিনারের নিরাপত্তা দেয়া হবে। সম্ভাব্য ঝুঁকি থাকতে পারে, রিস্ক থাকতে পারে, থ্রেট থাকতে পারে, সেগুলোকে আমরা প্রতি মুহূর্তে রিভিউ করছি এবং সেগুলোকে আমরা অবশ্যই মোকাবেলা করব যাতে করে এখানে সবাই সিকিউর নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তার মধ্যেই তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার। পলাশীর মোড় থেকে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দোলচত্বর দিয়ে বের হবার পথ রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। পাওনা টাকা চাওয়ায় যৌনকর্মী আখ্যা দিয়ে 3 নারীকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগের সত্যতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জানান তদন্তে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার 3 নারীর উপর পাশবিক নির্যাতনের প্রমাণ মিলেছে। ভুক্তভোগীদের আইনি সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে মানবাধিকার কমিশন। নারীর ক্ষমতায়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্যাতনও। কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নারী নির্যাতনের ঘটনার। দিন দিন নারী নির্যাতনের ধরনেও বাড়ছে ভয়াবহতা, বিভৎসতা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে চলতি বছরের প্রথম 1 মাসে দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের রেকর্ড 298টি। এর মধ্যে ধর্ষণ 52টি আর গণধর্ষণ 22টি। ধর্ষণের পর হত্যার ঘটনা 5টি। তবে শত্রুতাবশত নারীকে হেয় করার ঘটনা তেমন প্রকাশ না হলেও এ ধরনের রোমহর্ষক ঘটনা প্রতিনিয়তই ঘটছে। সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পাওনা টাকা চাওয়ায় 45 বছরের এক নারীকে তার আত্মীয় আরও 2 নারীসহ গাছে বেঁধে নির্যাতনের ঘটনা প্রকাশ হয়েছে। প্রায় ঘণ্টা 2 রড দিয়ে পেটানো ছাড়াও চুল কেটে বাড়িঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি নির্যাতনকারীরা। দিয়েছে যৌনকর্মীর কলঙ্ক। থানায় মামলা করতে গিয়েও প্রভাবশালী ইউপি সদস্যের কারণে ব্যর্থ হয়েছে ভুক্তভোগীরা। সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত ও হস্তক্ষেপে মামলা করার পর গ্রেফতার হয়েছে অপরাধীরা। ওর বাড়িতে তারা ওই পতিতা বলে তার বাড়িতে তারা অ্যাটাকও করেছে, তার বাড়ি তছনছ করেছে, তাকে প্রচণ্ডভাবে প্রহারও করেছে এবং গাছের সাথে বেঁধে, আপনার যেটা বলেছে গাছের সাথে বেঁধে তাকে চুল কেটে দিয়েছে, ছবি টবি সব আছে।
মধ্যযুগীয় কায়দায় এ ধরনের নির্যাতনের ঘটনা দ্রুত শাস্তি নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। মামলার জন্য তারা আদালতে লড়তে পারে, তাদের সামর্থ্য থাকুক বা না থাকুক, সেই জন্য আমরা ঠিক করেছি যে এটা তো আমরা মামলাটা করতে পেরেছি, একজনকে অ্যারেস্ট করতে পেরেছি, এখন আমরা চাচ্ছি যে এই মামলাটাতে আমরা আইনি সহায়তা দেব। শুধু আক্রান্ত নন, বিবেকবান যে কোনো মানুষই চায় এ ধরনের সহিংসতার দ্রুত বিচার এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। সুনামগঞ্জে আগাম বিল নিয়েও সময় মতো নির্মাণ শুরু না করায় 3 বাঁধের পিআইসির সভাপতি সহ 7 জন আটক। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেটের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সুনামগঞ্জের তাহিরপুরে আগাম বিল নেয়ার পরও সময় মতো হাওড়ের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু না করায় 3টি বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সহ 7 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করা হয়। 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ওইসব বাঁধের কাজ শতকরা 5 ভাগও না করায় অ্যাকশনে যায় প্রশাসন। গত শুক্রবার তাহিরপুরে সফরে গিয়ে বাঁধের নির্মাণ কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারুক জাহিদ। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রতিমন্ত্রী, কিন্তু নির্দেশের পরও নির্মাণ কাজ শুরু করেননি তারা। আটকদের মধ্যে অন্যতম হলেন 3 প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মুনশাদ আলী, সিরাজুল ইসলাম ও হুমায়ুন কবির। তাদেরকে তাহিরপুর থানা হাজতে রাখা হয়েছে। সংবাদ প্রকাশে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সার্কভুক্ত দেশগুলোর প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এই তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় প্রেস কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বলেন, গণমাধ্যম কর্মীদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে 35 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গণমাধ্যম যাতে আরও স্বাধীনভাবে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশের গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে কিছু খবর প্রকাশ হলেই তা সত্য মনে করা যাবে না। ভুল খবর প্রকাশে যুক্তরাজ্যে জরিমানা সহ বিভিন্ন মাশুল গুনতে হলেও বাংলাদেশের গণমাধ্যমে সেই নজির নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট পেনি মর্ডেনাট। মিয়ানমার সফরের পর কক্সবাজার ঘুরে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পেনি। বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি আর অব্যাহত উন্নয়নের প্রশংসা করে পেনি উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদারের কথা বলেন। রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষা, নিরাপদ প্রত্যাবর্তনের জন্য যুক্তরাজ্যের চাপ অব্যাহত রাখার কথা আবারও জানান যুক্তরাজ্যের এই এমপি। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি না হলেও বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। রোহিঙ্গা সমস্যার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সরকার নতুন কৌশল নিতে যাচ্ছে বলেও জানান তিনি। আবার নিচ্ছি সিবিসি টাইলস সংবাদটির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। কাশ্মীরে জঙ্গি হামলা জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক পদক্ষেপ নিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইমরান খানের। ডানেডিনে কাল শেষ ওয়ানডে টেস্ট সিরিজের আগে কিউইদের বিপক্ষে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টাইগাররা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আশা করছি। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক পদক্ষেপ নিলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি।
পুলওয়ামা হামলার 5 দিন পর প্রথমবারের মতো এই ইস্যুতে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের প্রমাণ ছাড়া বারবার পাকিস্তানকে দোষ দেওয়া বন্ধ করা উচিত ভারতের। পাকিস্তান জড়িত ভারতের এমন অভিযোগের প্রমাণ দিতেও নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান। বলেন, হামলার ঘটনার তদন্তে দিল্লির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে পাকিস্তান সরকার। গেল 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সেনাদের বহনকারী গাড়িতে জঙ্গি হামলায় নিহত হয় আধা সামরিক বাহিনীর 46 সদস্য। হামলার পরই এজন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনা হামলার হুমকির প্রেক্ষিতে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার চিঠি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় দ্বিতীয় পর্বে সাতপন্থীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল এবারের বিশ্ব ইজতেমা। ঐক্যফ্রন্টের গণশুনানি শুক্রবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে গণতামাশার জন্য পুলিশকে জানাতে পরামর্শ ওবায়দুল কাদেরের। বিরোধীরা না থাকায় উপজেলা নির্বাচন জৌলুস হারিয়েছে মন্তব্য মাহবুব তালুকদারের। নির্বাচন প্রতিযোগিতামূলক হবার আশা সিইসির। 21 ফেব্রুয়ারিকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, বলেছেন ডিএমপি কমিশনার। নেই জঙ্গি বা সন্ত্রাসবাদের কোনো হুমকি, জানিয়েছেন র্যাব মহাপরিচালক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।